কিন্তু নবান্নর পরেও কালীঘাটের বৈঠকও সফল হলো না। দেখা গেল ভিডিওগ্রাফি ও লাইভ স্ট্রিমিং নিয়ে একটা জটিলতা। মুখ্যমন্ত্রী বারংবার বলছেন সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া বা সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া কোনো রকম ভিডিও দিতে পারবেন। এই যে বারবার বৈঠক আটকে যাচ্ছে, আন্দোলন বন্ধ হচ্ছে না, সুপ্রিম কোর্টকে দেখানো হচ্ছে লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফি নিয়ে, কি ভাবে দেখছেন গোটা বিষয়টাকে? আগে বিষয়টা দেখছি যে মুখ্যমন্ত্রী গেলেন দুপুরবেলা 12:55 এবং ওদের সঙ্গে বললেন যে আমি আন্দোলন করে উঠে এসেছি, আপনাদের সঙ্গে একটা মীমাংসা করে দেব, আমাকে কতদিন ভাবতে দিন, আমি দাবি মেনে নেব। এই জন্যে আমাদের তারপরে দেখলাম ইমেল চালাচালি হলো, তারপরে ওরা গেল 6:40 মনে হয় পৌঁছিয়েছিল কালীঘাটের বাড়িতে। প্রথমে ওরা একটা আলোচনার মধ্যে বলছিল যে কালীঘাটের বাড়িতে উনি ডাকলেন কেন, প্রশাসনিক ভবনে ডাকলেন না কেন, স্বাস্থ্য বিভাগে ডাকলেন না কেন, বা নবান্নে ডাকলেন না কেন, এই নিয়ে। তারপরে মুখ্যমন্ত্রী বাড়িতে যে দেখলাম, যে টিভিতে যেটা দেখছিলাম, বাইরে তো দাঁড়িয়েছিল, ভিড়ছিল। এরপরে 9টার সময় যখন মুখ্যমন্ত্রী নিচে এসে বললেন, নিজে এসে বললেন যে আপনারা আসুন, অন্তত কথা বলে এক কাপ চা খেয়ে যান, তখনও তো দেখলাম ওরা আলোচনায় গেল। তারপরে প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি বললেন আর দেরি হয়ে গেছে, আর হবে না। এক্ষেত্রে আমার মনে হয় যে ওই যে জিনিসগুলো আগের দিনও নবান্ন তো ভেসে গেছিল, তো আগেই ঠিক করে নেওয়া উচিত ছিল। আমরা লিখিনি, তোমরা লেখনি, এতদিনে এটা কোনো গুরুত্ব নেই। এই যে ব্যাপারটা 36 দিন চলছে এবং যে জিনিসটা চাইছে ওরা, সেই জিনিসটা তো তার নিরাপত্তা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে কাজ করতে করতে 36 ঘন্টা কাজ করতে হয়েছে, তারপরে উনি রেপ হয়ে মার্ডার হয়েছে কর্মস্থলে। এটা কি করে সম্ভব এই জন্যেই এই জুনিয়র ডাক্তাররা কি করে হসপিটালে, তারা ডক্টরদের সঙ্গে সাহায্য করে কোনো অপারেশন বা ইয়েতে। তখন মুখ্যমন্ত্রী বারবারই বলছিল লাইভ স্ট্রিমিং দেওয়া যাবে না, আমাদের সাবজুডিস ম্যাটার সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। আমার তো জানা নেই এ ব্যাপারে, তবে যতটুকু জাজমেন্ট থেকে বেরিয়ে আসছে, এটা তো কানেক্টেড ব্যাপার নাই। ব্যাপারটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার নিয়ে স্বতঃস্ফূর্তভাবে সুমোটো সুপ্রিম কোর্ট মামলাটাকে নিয়েছে। তার আগেই হাইকোর্টের নির্দেশ ছিল, আমাদের হাইকোর্টের, যে সিবিআই এনকোয়ারি করবে। তো এখন মুখ্যমন্ত্রী যদি সব ব্যাপারেই বলে সাবজুডিস, আমি এইটা দাবি মানতে পারবো না, এই করতে পারবো না, মনে হয় না। প্রথম যে কথাটা বলেছিল ঠিকই বলেছিল যে আমার একটু চিন্তা ভাবনা করার প্রতিশ্রুতি, আমাদের একটু সময় দিন, আমি চিন্তা ভাবনা করে আপনাদের সব দাবি মেনে নেব। তারপরে সাবজুডিস, এই সুপ্রিম কোর্ট এই বলেছে। আমার তো মনে হয় না সুপ্রিম কোর্ট ডাক্তারদের ব্যাপারে কোনো কথা মঙ্গলবার বলতে পারে বা বলবে। সেটা বলতে গেলে উনি কি করে ওটা ঘোষণা করতে পারেন? সেটাও তো সাবজুডিস। 17 তারিখে রেপ অ্যান্ড মার্ডারের কেস আছে সুপ্রিম কোর্টে এবং সেই বিচার চলছে। এর মধ্যে কেন ঘোষণা করবেন যে 29 জন? উনি প্রমাণ করতে পারবেন যে এই ডাক্তারদের জন্য মারা গেছে, ডক্টর নেগলিজেন্টের জন্য এবং হসপিটালের নেগলিজেন্টের জন্য। আর অন্য ডাক্তাররা কি করছিল? হসপিটালের নেগলিজেন্সি হলে সেটা তো অনেকটাই রাজ্য সরকারের দায়িত্ব থাকে যে এইভাবে কি করে মারা যাচ্ছে। অন্য হসপিটালগুলো আছে, প্লাস ওর নাম হচ্ছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নেই বলেই তো এদের 36 ঘন্টা কাজ করতে হচ্ছে। সেই ডাক্তার কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকলে 36 ঘন্টা কাউকে একা কাজ করতে হয় না। আমার তো মনে হয় ডাক্তার শর্টেজের জন্য এইসব হচ্ছে। তিনি আরও একটা যেটা বিষয় বলছেন যে আমি উত্তরপ্রদেশের মতো কোনো ব্যবস্থা নিইনি,
উত্তরপ্রদেশ যেভাবে ব্যবস্থা নিয়েছে সেরকম নিলে কিন্তু অনেক দিন আগেই নিতে পারতাম। আমি ভাই বোনের দিদির মতো একটা সম্পর্ক দেখছি, তাই কোনো রকম ব্যবস্থা নিচ্ছি না। এটাকে আপনি কিভাবে দেখেন? কোথাও কি ঘুরপথে হুঁশিয়ারি দিচ্ছেন জুনিয়র চিকিৎসকদের? হুঁশিয়ারির ব্যবস্থা করে সুবিধা হবে না। আজকেও তো দেখছিলাম জনজুয়ার নেমেছে। আর হুঁশিয়ারির দিলে সেইভাবে কোনো সুবিধা হবে না বলেই মনে হয়। কারণ হচ্ছে কে কার মাথা থেকে বুদ্ধি বেরোচ্ছে, এই অডিও বের করে দিচ্ছে, এই করে দিচ্ছে, এই তাদের মধ্যে গন্ডগোল। তাদের মধ্যে গন্ডগোল থাকলে রাজ্য সরকার দেখতে যাবে কেন? রাজ্য সরকারের মতো চালাবে। কাদের মধ্যে কি পার্টি পলিটিক্স এসছে, তাহলে পার্টি পলিটিক্স আসলে তো এমনিতেই দেখতে পাবে। আমি কি পার্টি তো করছি? আমি যে এই কথাগুলো বলছি, আমি কি কোনো পার্টির তরফ থেকে বলছি? আমি নিজের থেকে আমি কথাগুলো বলছি।